বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় যুবককে গুলি করে হত্যা। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছে। আজ রূপসা সেতুর পূর্ব পারে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। তিনি গ্রিন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রাত 10:30টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথা এবং অপরটি তার হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অনেকেই ধারণা করছে ওই এলাকায় তারা নতুন বাড়ি করেছে, সুতরাং সেখানে চাঁদা চেয়েছিল বিএনপির সন্ত্রাসীরা। চাঁদা না দেয় গুলি করে হত্যা করা হলো। এরপর জানাবো ওসমান হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানার ডিউটি অফিসার উপ সহকারী পরিদর্শক রাকিবুল হাসান। এদিকে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্ত থেকে এ বিষয়টি জানানো হয়েছে আজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান, এবারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে ফোনে এক জরুরি কল কনফারেন্সের এ বিষয়ে জানিয়েছে। জানাবো জয়পুরহাটে ২ আসন মনোনয়ন দ্বন্দ্বে এবং সংকটে বিএনপি, ভালো অবস্থানে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের ২টি আসনে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। দীর্ঘদিন সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তবে বিএনপির দলীয় কোন্দলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০। কলম্বিয়ার উত্তর অঞ্চলে একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক সহ মোট ৪৫ জন যাত্রী ছিল। খবর ডেইলি মেইলের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় যুবককে গুলি করে হত্যা। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছে। ১৪ ডিসেম্বর রাতে রূপসা সেতুর পূর্ব পারে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। তিনি গ্রিন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রাত 10টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিল। ইতিমধ্যে কয়েকজন যুবক তার গতিপথ অবরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথা এবং অপরটি তার হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তাকে চিকিৎসা করাতে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রূপসা থানার পুলিশের এএসআই গৌতম বলেছেন, গুলির শব্দ শুনতে
পেয়ে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমান রাত 10:20 দিকে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানায়। পরে 999 থেকে আবার আমাদের ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। রূপসা থানার পুলিশের এসআই সৌরভ দাস বলেছেন, রাতে জাবুসা এলাকায় ডিউটি করছিলাম। থানা থেকে ফোন আসলে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করি। পরে জানতে পারলাম তারা এখনো জায়গা কিনে নতুন বাড়ি করছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বাসায় বিএনপির নেতারা চাঁদা চেয়েছিল। ওই চাঁদার টাকা না দেওয়ার কারণে তাকে গুলি করে হত্যা করার মতো এমন নৃশংস ঘটনা ঘটল। সে বিষয়টি এখনো তদন্ত করতে হবে, এ বিষয়ে আমতা আমতা করছিলেন ওই নিহত ব্যক্তির বাবা। এই ঘটনার পরই পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করছে। দেশের অভ্যন্তরে সন্ত্রাসীরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, এতে করে দেশটা আবারও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে বাঁচাতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে তারপর ক্ষমতায় আনা প্রয়োজন। তা না হলে দেশের অভ্যন্তরে আরও এই ধরনের সমস্যা বাড়তেই থাকবে এবং এসব সমস্যা মূলত যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আসলে সঠিক নয়। ওসমান হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসারের উপসহকারী পরিদর্শক পুলিশের এএসআই রফিকুল হাসান। পুলিশের এএসআই জানিয়েছে, হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এ মামলার বাদী হয়ে মামলাটি তদন্ত করছে। পল্টন থানার পরিদর্শক অপারেশন ইয়াসিন মিয়া। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বরাত দিয়ে মানুষ পাচারকারী চক্রের 2 জন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শালক ও অপর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শরীফ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং গণ অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছিলেন শরীফ ওসমান হাদি। এরপরই দুষ্কৃতকারীরা তাকে টার্গেট করতে থাকে এবং টার্গেট অনুযায়ী তাকে অবশেষে টার্গেট কিলিং করা হয়েছে। এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে দেশের অভ্যন্তরে আরও এই ধরনের সমস্যা বাড়তেই থাকবে। সুতরাং সরকারকে আরও বেশি যত্নশীল হওয়া উচিত, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা কোনো সন্ত্রাসী না ঘটাতে পারে। সে ব্যাপারটি নিয়ে আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারিতে রাখার জন্য নির্দেশ দেওয়া উচিত। ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার 15 ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ। প্রধান উপদেষ্টা ড ইউনূসের নির্দেশে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে ফোনে এক জরুরি কনফারেন্সে বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 2 দিন ধরে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদিকে কোন দেশে নেওয়া হবে সে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে তাদের আলাপ চলছিল। অবশেষে তারা জানিয়েছে তারা সিঙ্গাপুরেই নিতে চায়। তবে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে নেয়ার কথা বলা হলেও হাদির পরিবার থেকে বলা হয়েছিল তাকে যেন সিঙ্গাপুরে না নিয়ে বরং থাইল্যান্ডে নেওয়া হয়। থাইল্যান্ডের ব্যাংককের চিকিৎসা সেবা অনেক উন্নত মানের, এ কারণে তাকে ব্যাংককে নেয়ার কথা ছিল, কিন্তু অবশেষে তাকে ব্যাংককে না নিয়ে বরঞ্চ বাংলাদেশেই উন্নত চিকিৎসা দেওয়া হয় এবং আজ সিঙ্গাপুরে নেওয়ার জন্য তার পরিবার সম্মতি দিয়েছে। সুতরাং তাকে এবার সিঙ্গাপুরেই নেওয়া হবে এমনটা নিশ্চিত করা হয়েছে। মনোনয়নদ্বন্দ্বে সংকটে বিএনপি, জয়পুরহাটে 2 আসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। দীর্ঘদিন সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে সাধারণ ভোটাধিকারের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। বিশেষ করে যুব সমাজে বড় একটি অংশ বহু বছর ভোট দিতে না পারায় এবারের নির্বাচনের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। এদিকে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাত ইসলাম উভয় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ না থাকে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। উভয় আসনে জামাত একক প্রার্থীতে নির্ভর থাকলেও বিএনপির মনোনয়ন নিয়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। দলের দুই আসনে প্রার্থী ঘোষণার পর থেকে মনোনয়ন বঞ্চিতরা তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই আসনেই তাদের প্রার্থী দিয়েছে। জয়পুরহাট এক আসনে সদর ৫ বিপি। গত ৩ নভেম্বর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে এই আসনে আনুষ্ঠানিক মনোনয়ন দেয় দল। এরপর থেকেই মনোনয়ন বঞ্চিতরা তারা সেখানে বিক্ষোভ মিছিল করতে শুরু করেছে। এখনও সেখানে প্রতিদিনই কম বেশি বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ মিছিল করছে এবং তারা জানাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল তাদের সঙ্গে বেইমানি করেছে। এখন তারা এই দলে থাকবে কি থাকবে না সে বিষয়টি নিয়ে এখনও স্পষ্টভাবে জানা যাচ্ছে না। অনেকেই মনে করছে বিএনপি যেহেতু এই ধরনের কাজ করেছে সুতরাং সেই দল থেকে বেরিয়ে অনেকেই এনসিপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হওয়ার চেষ্টা চালাবে। সেক্ষেত্রে আসলে আদতে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবে কি হবে না সেই বিষয়টি সময় বলে দেবে।